এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি সাধারণ জেলের সন্তান, তাই জন্মগতভাবেই নদীতে মাছ ধরাই প্রধান পেশা আমাদের। বাবা নদী থেকে মাছ ধরে সে মাছ বাজারে বিক্রি করে, যা টাকা পায় তা দিয়েই আমাদের পরিবার কোনো রকম চলে যায়। আমার জীবনে আপন বলতে একমাত্র আমার বাবাই। আমার জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। মাহীন আর অভাবের সংসারে আমার জীবন চলছে আপন গতিতে। আমার নাম শামীম। পড়ালেখা ম্যাট্রিক পাস পর্যন্ত করেছি। টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারিনি। তাছাড়া বাবার স্বল্প আয়ের টাকা আমার কলেজ খরচ বহনে সম্ভব হবে না। তাই আমি নিজে থেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছি। যদিও বাবা বলেছিল কলেজে ভর্তি হতে, অনেক পরিচয় দেয়া হলো। এবার গল্পে যাওয়া যাক। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয় প্রচুর, ঠিক তেমনি নদীতে মাছও পাওয়া যায় প্রচুর। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বাবার সাথেই বিছানায় শুয়ে আছি। কিরে, তুই কি আর লেখাপড়া করবি না? বাবা শোনো, এসব পড়ালেখার কোনো লাভ নেই, বরং আরও অনেক টাকা খরচ হবে। আর বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না। এমন সময় বাইরে থেকে মফিজ কাকা কালা ছাতাটা বন্ধ করতে করতে বলল, আরে নজু, তোর ফলা তো ঠিকই কইতাছে, বর্তমানে টাকা ছাড়া কিছু করণ যায় না। আর তুই এত টাকা কই পাবি? বাবা হতাশ দৃষ্টিতে কাকার দিকে তাকালো। তাছাড়া চাকরি পেতে হইলে গোড়াতে লোক থাউন লাগে। আচ্ছা, এসব কথা ছাড়, এখন লত মাছ ধরা যায়। বাবা গামছাটা হাতে লইয়া, বাইরে তো বৃষ্টি পড়তেছে। আরে বৃষ্টিতে মাছ বালাই পাউন যায়। শামীম, তুই ঘরে থাক, আমি নদীতে গেলাম। বাবা এই মেঘের মাঝে না গেলে হয় না। বাবা কিছু না বলে কাকার সাথে নদীতে চলে গেল। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল। বাবার কষ্টটা দেখে পড়ালেখা করার ইচ্ছেটা চলে যায়। বৃষ্টির মাঝে সারাদিন ঘুমালাম। বিকালের দিকে বৃষ্টি থেমে গেছে, যদিও আকাশের মেঘলা ভাবটি যায়নি। আমাদের বাড়ি থেকে 2 মিনিট হেঁটে গেলেই একটা মুদি দোকান পাওয়া যায়। আমাদের বাড়িটা 10 শতক জায়গা নিয়ে, একটা পুকুরের সাথে ছোট একটা রান্নাঘর আছে। আর বাড়ির আশেপাশে সুপারি আর তাল গাছ আছে অনেকগুলো। রান্না আমি নিজেই করি। বয়স হওয়ার সাথে রান্না করাটাও শিখে গেছি, মা না থাকলে যেমনটা হয় আর কি। হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম। আমার বন্ধুরা এই দোকানের পাশেই ছোট্ট একটি ঘরে ক্যারাম খেলি প্লাস আড্ডা দিই। ক্যারাম খেলে আর আড্ডা দিয়ে সন্ধ্যার পর বাড়িতে ফিরলাম। ঘুরে ঢুকেই গোঙানির শব্দ শুনে তাড়াতাড়ি করে বিছানার কাছে গেলাম। দেখলাম বাবা মায়ের শাড়িতে শুয়ে কাঁথা ঝরিয়ে শুয়ে আছে। বুঝতে বাকি রইল না, বৃষ্টিতে ভিজে মাছ ধরাতে ঝড় এসেছে। আমি যখন বুঝতে শিখি তখন থেকেই প্রায় সময় বাবাকে মায়ের শাড়ির উপরে শুয়ে থাকতে দেখেছি। আমি জিজ্ঞেস করলে বলে মায়ের শাড়ির উপরে শুয়ে থাকলে নাকি মনটা ভালো হয়ে যায়। তাই বাবার দেখা দেখি আমিও ছোট থেকেই মন খারাপ করলে মায়ের শাড়ির উপরে শুয়ে থাকি। সত্যি আমার মন ভালো হয়ে যায়। যদিও মাকে কখনো দেখিনি, তবে অন্যজনের মায়েদের দেখে, বিশেষ করে বন্ধুদের, তখন নিজের মাকে পেতে খুব করে চায় আমার মনটা। আমার মায়ের শাড়ি 2টা, একটা যত্ন করে রেখে দিয়েছে বাবা আমার বিয়ে হলে আমার বউকে দিবে বলে। আর একটা শাড়িতে বাবা প্রায় সময় শুয়ে ঘুমায়, তবে শাড়িটা খুব যত্ন করে রাখেন। 10 বছর হয়ে গেছে আমি সেই ছোট্ট থেকে যেমন দেখে আসছি ঠিক তেমনই দেখতে রয়েছে শাড়িটা। বালতি দিয়ে পানি এনে বাবার মাথায় আলতোভাবে পানি ঢালতে থাকি। বাবাই বৃষ্টির মাঝে না ভিজে মাছ না ধরলে এমন কি হতো, এখন তো সেই ঝড়ে ভুগছো। বাবার মাথায় অনেকক্ষণ পানি ঢেলে চৌরাস্তায় গেলাম ওষুধ আনতে। প্রায় 20 মিনিট লাগে যেতে। ডাক্তারের কাছ থেকে, আমাদের হাতুড়ি ডাক্তার আর কি, নাপা, গ্যাস্ট্রিক
আর অ্যান্টিবায়োটিক আরও কিছু ট্যাবলেট দিল, নাম জানি না। 320 টাকা খরচ হলো। ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম। বাবাকে নিজের হাত দিয়ে অল্প কিছু খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিলাম। বাবা 3 দিন ধরে জ্বরে ভুগল। 3 দিন পরে অনেকটা সুস্থ হয়েছে, কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আজকে আমি গেলাম মাছ ধরতে, যদিও এর আগে অনেকবারই গিয়েছি। নৌকা দিয়ে একটা একটা করে জালগুলো দেখছি কোনো মাছ আটকা পড়েছে কিনা। এমন সময় হঠাৎ করে আকাশটা অনেক মেঘলাটে হয়ে অন্ধকার হয়ে আসছে। বুঝতে বাকি রইল না এখনই বৃষ্টি হবে। আর বৃষ্টিতে ভিজা মানে নির্ঘাত ঝড়। নদী থেকে বাড়ি অনেকটা দূরে। যেখানে মাছ ধরছিলাম কাছে একটা ব্রিজ আছে, তাই ভাবলাম ব্রিজের নিচে থাকলেই বৃষ্টি থেকে বাঁচতে পারবো। তাই নৌকার বৈঠা বিয়ে ব্রিজের গোড়ায় আনলাম। ব্রিজের নিচের চারদিকে ঝোপঝাড়। বৃষ্টিতে ভিজতে না চাইলে এই ঝোপঝাড়েই ঢুকতে হবে। পানির উপর ব্রিজের নিচ বরাবর থাকা যাবে না, কারণ বাতাসে নৌকা ভাসিয়ে নিয়ে যাবে। তাই নৌকা জোপের সাথে বেঁধে জোপের ছোট্ট একটা খালি জায়গায় নিজেকে কোনো রকম দাঁড় করালাম। মনে মনে সাপেরও ভয় হচ্ছিল। এসব ঝোপের ভিতর সাপ থাকে, তাই সাথে বৈঠাটা নিয়ে আসলাম। সাপ দেখলে বাড়ি দিয়ে মেরে ফেলবো। নির্জন একটা জায়গা হওয়াতে শরীরটা কেমন জানি ছমছম করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই কিছুটা দূরে ঘন একটা ঝোপের ভিতর থেকে খচখচ আওয়াজ আসছে শুনতে পেলাম। প্রথমে ভাবলাম সাপ না হয় ব্যাঙ হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও খচখচ আওয়াজটা যাচ্ছে না। তাই কি সেটা দেখার জন্য একটু কাছে গিয়ে উকি মারলাম। দেখেই বুকটা কেঁপে উঠল। দেখলাম একটা বস্তা, মনে হয় মানুষ বেঁধে ফেলে রাখছে। তাই বস্তার কাছে গেলাম। বস্তা খুলে দেখলাম আমার বাবার বয়সী একজন লোক। অনেক সাদা দেখতে লোকটা, শরীরে কোটটাই পরা, মাথায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে, আর মুখে টেপ মারা। তবে হুঁশ আছে লোকটার। আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি লোকটার হাতের বাঁধন, পায়ের বাঁধন আর মুখের টেপ খুলে দিলাম। টেপ খুলতেই অনেক বড় একটা নিঃশ্বাস ছাড়লো। লোকটা ভালো করে দাঁড়াতেও পারছে না। আমি ধরে ঝোপ থেকে তুলে পরিষ্কার জায়গায় এনে বসালাম। আমি বললাম, আপনার অবস্থা এমন কেন, আর বাসা কোথায়? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমার বাড়ি ঢাকা। সন্ধ্যার পর অফিস থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কে জানি মাথার পেছনে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর আর কিছু মনে নেই। যখন হুঁশ ফিরে তখন বুঝতে পারলাম কেউ আমাকে বেঁধে বস্তায় রেখে চলে গেছে। কখন থেকে ছোটার জন্য ছটফট করছিলাম, কিন্তু পারছিলাম না। আল্লাহ তোমাকে পাঠিয়ে আমার জীবনটা বাঁচালো। আপনি তো ঢাকা থেকে অনেক দূরে চলে আসছেন। আমার সাথে চলেন, সুস্থ হয়ে বাসায় ফিরে যাইয়েন। লোকটা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এতক্ষণে বৃষ্টিও অনেকটা কমে গেছে, তাই লোকটাকে ধরে নৌকায় নিয়ে বসলাম। নৌকা বৈঠা বেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাবাকে পুরা ঘটনা বললাম। লোকটা 5 দিন আমার বাসায় থেকে সুস্থ হয়েছে অনেকটা, শুধু মাথার ক্ষত স্থানটি শুকায়নি। রাতের খাবার খাচ্ছিলাম, এমন সময় আঙ্কেল বলল, তুমি অনেক ভালো রান্না করো, ভালোই লাগে খেতে। গরিবের খাবার আপনার কাছে আর কতটা ভালো আমার জানা আছে। আরে না, সত্যি অনেক ভালো হয় আপনার ছেলের রান্না। আমার বাসায় তো কাজের মেয়ে রান্না করে, ততটাও ভালো লাগে না। কেন, আপনার বউ কি করে? আঙ্কেল একটু মুখটা কালো করে বলল, আমার বউ মারা গেছে আমার দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে। মাফ করবেন, আমি জানতাম না। আরে না, ঠিক আছে। তো শামীম, তোমার পড়ালেখা কতটুকু? এই তো আঙ্কেল, এবার এসএসসি পরীক্ষা দিলাম। কি পয়েন্ট পেয়েছো, কোন বিভাগ থেকে? সায়েন্স থেকে। পয়েন্ট হলো 4.89। আর পড়াশোনাও ছেড়ে দিয়েছি, এবার কলেজে ভর্তি হইনি। সায়েন্স থেকে? কেন ভর্তি হওনি? বাবা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাদের আর সেই তৌফিক কই পোলারে পড়ালেখা করানো। আঙ্কেল কিছুক্ষণ চিন্তা করে বলল,
আপনার ছেলে আমার সাথে ঢাকা নিয়ে যেতে দিন, সেখানে আমি পড়ালেখা করাবো। আমি বললাম, না, আপনি কেন অযথা নিজের টাকা খরচ করে পড়াশোনা করাবেন? তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেটার তুলনায় পড়ালেখা করানো তুচ্ছ বিষয়। তাছাড়া আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছে। আঙ্কেল, কারো জীবন বাঁচানো এটা দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। তারপরে তুমি আমাকে ফেরেশতার মতো গিয়ে বাঁচিয়েছো। না হলে এসব জায়গায় তো মানুষ দূরে থাক, কুত্তা বেরালো যায় না। বাবা বলল, ঠিক আছে, নিয়ে যেতে পারবেন, যদি কোনো কাজের বিনিময়ে নিয়ে যেতে পারেন। আঙ্কেল চিন্তা করতে থাকলো। কি কাজের বিনিময়ে নিয়ে যেতে পারি? হ্যাঁ, তুমি রান্না অনেক ভালো পারো, আমাদের রান্না করে খাওয়াবে, মাসে বেতনও পাবে, তোমার বাবার জন্য টাকাও পাঠাতে পারবে, আর পড়াশোনা আমার পক্ষ থেকে করবা, ওকে? আমি বাবার দিকে তাকালাম। বাবা বলল, ঠিক আছে। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, তুমি একা থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবো। তোর পড়াশোনা ভালোভাবে হইলেই হলো। আপনি আর মাছ ধরতে হবে না, আপনার ছেলের টাকা দিয়ে ভালোভাবে চলতে পারবেন। কাল ঢাকা গিয়ে আপনার জন্য অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেব। আঙ্কেলের কথাগুলো অনেক ভালো লাগলো। রাতে ঘুমানোর সময় শুয়ে থাকতে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনার সন্তান আর অফিস ঠিক আছে তো? আঙ্কেল হাসি দিয়ে বলল, আমি কিডন্যাপ হওয়ার পর অফিস সিসি ক্যামেরায় কিডন্যাপাররা আমাকে ফলো করার সময় ভিডিও হয়ে যায়। পরে সন্দেহ অনুযায়ী পুলিশ তাকে ধরে জিজ্ঞেস করতে সব বলে দেয়। কিডন্যাপার ছিল আমার অফিসের পার্টনারের লোক, শত্রুতা থেকে এসব করেছে, এখন সব জেলে আছে। আপনি কোথায় থেকে এসব জানলেন? আমার বন্ধুর কাছ থেকে ফোনের মাধ্যমে। কিডন্যাপার ধরতে আমার অফিস আর সন্তান সবই আমার বন্ধু রাজীবের দ্বারা ঠিক আছে। সে অনেক বড় লোক আর ব্যবসায়িক মানুষ, আমেরিকাতেও সে ব্যবসা করে। সকালে উঠে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে যাওয়ার সময় বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আঙ্কেলের সাথে যেতে থাকলাম। বাসে উঠে আঙ্কেলের পাশে বসলাম। মনটা কেমন জানি খুব করে খারাপ লাগছে। নিজের আপন বাড়ি আর বাবা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বলে মনে হয়। অনেকক্ষণ বাসে বসে থেকে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে মেয়ে সম্পর্কে জানা হলো না। আঙ্কেল হাসি দিয়ে বলল, আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে ক্লাস 10-এ পড়ে, তোমার জুনিয়র, নাম হলো কারিমা। সে আমার সাথে থাকে। আর ছেলে এবার তোমার মতোই কলেজে পড়ে, তবে আমেরিকায়, আমার বন্ধুর ছেলের সাথে। আচ্ছা ঠিক আছে। অবশেষে আঙ্কেলের সাথে রিকশায় করে একটা বাসার সামনে এসে নামলাম। গেটের সামনে যেতেই দারোয়ান সালাম দিয়ে সাথে সাথে গেট খুলে দিল। আমি গেট দিয়ে ঢুকেই এত বড় বাড়ি দেখে অবাক হলাম, যেমনটা বাংলা মুভিতে দেখতাম। আঙ্কেল বলল, দাঁড়িয়ে না থেকে ভিতরে চলো। বাড়ির ভিতরে ঢুকে দেখলাম একটা লোক একটা মেয়েকে কান্না থামানোর বৃথা চেষ্টা করতেছে। আঙ্কেল মেয়েটাকে মামুনি বলে ডাকতেই মেয়েটা দৌড়ে এসে আঙ্কেলকে জড়িয়ে ধরলো। বাবা, তুমি এতদিন কই ছিলা? তোমাকে বাদে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তুমি জানো না? এই তো আমি চলে এসেছি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এমন সময় লোকটা আঙ্কেলের কাছে এসে বলল, আমি বাসায় যাই। অনেক ধন্যবাদ রাজীব তোকে। তোর মতো বন্ধু না থাকলে সত্যি আজ আমি সব হারাতাম। আঙ্কেল লোকটির সাথে কথা বলতে বলতে বাইরে চলে গেল। এমন সময় মেয়েটি আমাকে দেখে রাগী কণ্ঠে, ওই ফকিরের বাচ্চা, তোকে বাসায় ঢুকতে দিয়েছে কে? ছি, কি নোংরা কাপড় পরে আছে, ভিক্ষা করলে রাস্তায় করবি, এখানে কি? আমি করুণ কণ্ঠে বললাম, আমি আপনার বাবার সাথে এসেছি। আঙ্কেল মেয়ের নাম কারিমা। কারিমা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বাইরে চলে গেল। আমি মনে মনে ভাবতে থাকলাম, আল্লাহ, মানুষ কত অপরূপভাবে তৈরি করে, অথচ কথাবার্তায় মনে পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ বুঝি এই মানুষটি। সত্যি আঙ্কেল মেয়ে দেখতে অনেক সুন্দর, বাট ব্যবহার ভালো না। আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। এমন সময় কারিমা তার বাবার সাথে আমার সামনে আসে। ওই ফকিরের বাচ্চা, চোরের মতো বাসায় ঘুরছিস কেন? বের হয় এক্ষুনি বাসা থেকে। বাবা, এই নোংরা ছেলেটাকে এক্ষুনি বাসা থেকে বের হতে বলো।
আমি কান্না কণ্ঠে বললাম, আঙ্কেল আমাকে এখনই বাসায় দিয়ে আসেন, আমি এখানে থাকবো না। মামুনি, এই ছেলে আজ থেকে আমাদের সাথে থাকবে আর আমাদের রান্না করে খাওয়াবে। আর হ্যাঁ, এই ছেলের কারণেই তোমার বাবা আজ বেঁচে আছে। বাবা তুমি যাই বলো, তবে এই ছেলেকে বলবা আমার কাছ থেকে দূরে থাকতে। বলেই সিঁড়ি বেয়ে উপরে একটি রুমে চলে গেল। আমি মাথা নাড়িয়ে হা জানালাম। পরে আঙ্কেল আমাকে একটি রুমে নিয়ে গেল। শামীম, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না। ছোটবেলায় মা মরে যাওয়াতে কখনো শাসন করতে পারেনি, তাই একটু বদমেজাজি রাগী হয়ে গেছে। তবে তুমি এর কাছ থেকে কিছুটা দূরেই থেকো, এর আবার গায়ে হাত তুলে অভ্যাস আছে। শামীম, তুমি আজ থেকে এখানে থাকবা। অনেক সুন্দর দেখতে রুমটা। তারপর আঙ্কেল চলে গেল। জার্নি করাতে আমার অনেক ঘুম আসছিল, তাই ফ্রেশ হয়ে দিলাম ঘুম। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেই সময়গুলোতে আমরা নিজেকে খুব করে কোনো একটা মানুষের নিকট নিজের অপূর্ণতা, কষ্ট, অনুভূতিগুলো বলতে চাই বা বোঝানোর আশা করি। বাস্তব জীবনে আমরাও চাই কেউ বুঝতে পারুক আমার চাওয়াগুলো, আমার অপূর্ণতা এবং শত কষ্টের অনুভূতিগুলো। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় দিন শেষে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। সবার এটা চাই, ওটা চাই, এটা লাগবে, ওটা লাগবে, এটা নাই, ওটা নাই, এটা পাইনি, ওটা পাইনি। সকল আবদার, অপূর্ণতা আপনার কাছেই চাইবে বা বলবে। কিন্তু দিন শেষে আপনার অপূর্ণতা বা আপনাকে বোঝার মতো আপন কাউকে পাইবেন না। প্রকৃতপক্ষে আমরা কেউ কাউকে বুঝি না। ঘুম ভাঙলো একটা অচেনা মহিলার ডাকে। আমি দেখেই জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি যান, আমি আসছি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে গেলাম। দেখলাম অনেক খাবার সুন্দর করে সাজিয়ে রেখেছে। আঙ্কেল আমাকে বসতে বলল। আঙ্কেলের কথায় বসে পড়লাম এবং খেতে শুরু করি। পেটে অনেক ক্ষুধা ছিল, সেই সকালে খাবার খাইছি। কারিমা টেবিলের সামনে এসে আমাকে দেখে, এই ফকিরের বাচ্চা, তোকে এখানে বসার সাহস দিল কে? আঙ্কেল কারিমাকে ধমক দিয়ে, মামুনি, তোমার কমন সেন্স বলতে কিছু নেই। খাবার খাওয়ার সময় কাউকে কিছু বলতে নেই। বাবা, তুমি এই ছেলের জন্য আমাকে ধমক দিলা? এই ছেলে এখানে বসে খাবার খেলে আমিও খাবার খাবো না। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শামীম, বাবা, তোমাকে এখানে থাকতে হলে আমার মেয়েকে মেনটেন করে চলতে হবে। আঙ্কেল ঠিক আছে, আমি চলতে পারবো। এই যে দেখো, এক ধমক দিয়েছি, শুধু তাতেই কত অভিমান। এখন আমাকে গিয়ে আহ্লাদি করে খাবার খাওয়াতে হবে। আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। রাতে আঙ্কেল আমার রুমে আসলো। শামীম, কাল সকালে তোমাকে নিয়ে কলেজে যাব তোমার ভর্তি করার জন্য। আর তোমার অনেক কাজ আছে, তোমাকে গাড়ি চালানো শিখতে হবে, কারণ তুমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবা এবং নিয়ে আসবা এবং প্রয়োজনে অনেক জায়গায় নিয়ে যেতে পারবা। তুমি যদি রান্না করো তাহলে কাল থেকে কাজের মেয়েকে আসতে না করে দিব। আঙ্কেল ঠিক আছে, কাজের মেয়েকে আসতে না করে দেন, আমি কাল সকাল থেকেই রান্না করব। সকালে কারিমা আর আমাকে চা দিতে হয়, খাওয়ার জন্য তোমাকে বাজার করতে হবে। এতদিন আমি করতাম, এখন থেকে তুমি করবা। ঠিক আছে আঙ্কেল, এখন সকালে আপনাদের জন্য কি রান্না করব? আপাতত যা বাজার করা আছে তাই রান্না করো, পরে তোমার পছন্দ অনুযায়ী বাজার করবা আর তাই রান্না করবা। তো আঙ্কেল আপনাদের মসজিদটা কোথায়? ফজরের নামাজ পড়লে আমার সাথে যেও, তাহলেই চিনে ফেলবে। এখন ঘুমাও, আমি যাই। আঙ্কেল চলে গেল। আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। আজানের শব্দ শুনে ঘুম ভাঙলো। বিছানা থেকে উঠে আঙ্কেল রুমে নক করতেই আঙ্কেল পাঞ্জাবি পরতে পরতে দরজাটা খুলে দিল। উজু করেছো শামীম? না আঙ্কেল। তাহলে উজু করে আসো। আমি অজু করতে ওয়াশরুমে চলে গেলাম। অজু করে এসে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। তারপর আঙ্কেলের সাথে মসজিদে চলে আসলাম। নামাজ আদায় করে আঙ্কেলের সাথে বাড়ির বাইরে আলাদা একটা জায়গায় আসলাম। দেখলাম ব্যায়াম করার জন্য অনেক যন্ত্রপাতি সুন্দরভাবে সাজানো, যাকে বলে ব্যায়াম ক্লাব। আঙ্কেল ব্যায়াম করা শুরু করলো। শামীম, ব্যায়াম করতে চাইলে করো। না আঙ্কেল, আপনি করেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি।
শামিম, আসার সময় কারিমাকে চা দিয়ে আইসো। ঠিক আছে আঙ্কেল। এরপর রান্নাঘরে এসে দেখি সব কিছু অনেক সুন্দরভাবে সাজানো, চিনি, লবণ, মশলা, তেজপাতা সব কিছু সুন্দরভাবে গোছানো। আমি পানি গরম হাতে চুলায় পাতিল বসিয়ে দিলাম। চা ভালো হতে চাইলে আপনি পানিটা একটু সময় নিয়ে গরম করবেন, তাহলে চা অনেক ভালো হবে। আর চিনিটা পরিমাণ মতো দিলেই হলো। চা তৈরি করে কারিমার রুমের সামনে গেলাম। নক করতে অনেক ভয় হচ্ছে। এমন সময় আঙ্কেল দৌড়ে আমার কাছে আসলো। এই যে শামিম, আমার মহারানীকে ঘুমের সময় ডাক দেওয়া যায় না। হের রুমে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না, এমনকি সেটাও আমিও। তাহলে আঙ্কেল চা কিভাবে দিব? এর জন্য তোমাকে যা করতে হবে, ধীরে ধীরে দরজাটা খুলতে হবে আর চোরের মতো চাটা রেখে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়। আর আমি কাল বলে দিয়েছি তাকে যে তুমি আমাদের জন্য রান্না করবা। আঙ্কেল তাহলে কি দরজা সবসময় খোলাই থাকে? হুম, বন্ধ থাকে, তবে লক করা থাকে না। এরপর আঙ্কেল চা নিয়ে চলে গেল। আমি আলতো চাপে দরজাটা খুললাম, তারপর ধীর পায়ে হেঁটে চাটা রেখে আসলাম। এরপর আমি চা খেয়ে তাদের জন্য রান্না করলাম। সব কিছু সুন্দরভাবে ডাইনিং টেবিলে পরিবেশন করলাম। রুমে বসে সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজপত্র গুছাচ্ছিলাম। এমন সময় আঙ্কেল ডাক দিল আমাকে। আমি আঙ্কেলের কাছে যেতেই এই নাও, তোমার বাবা ফোন দিয়েছে। আমি ফোনটা কানে দিয়ে দেখলাম কারিমা সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি কানে মোবাইল নিয়ে রুমে চলে আসলাম। হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছি বাজান, তুই ভালো আছিস তো? ভালো আছি। শামিম, তোর আঙ্কেল আমার জন্য টাকা পাঠিয়েছে। আমি বছরেও শেষ করতে পারবো না, এত টাকা খরচ করেছে। বাবা, ভালো খাবার কিনে খাবা আর মাছ ধরতে যেও না। এভাবে আরো অনেক কথা বললাম। তারপর মোবাইল আঙ্কেলের কাছে দিলাম। এমন সময় কারিমা, বাবা, তুমি অনেক ভালো একটা রাঁধুনি আনছো। আঙ্কেল কিছু বলল না, শুধু আমার দিকে তাকালো। আমি হাসি দিয়ে বললাম, আপনার ভালো লাগলেই হলো। মামুনি, খাবার শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে আসো, স্কুলে যাবা। আর হ্যাঁ শামিম, তোমার কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছে তো? আঙ্কেল। তারপর আঙ্কেলের সাথে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। এমন সময় কারিমাকে স্কুল ড্রেসের কাছে আসতে দেখলাম। অনেক সুন্দর লাগছিল তাকে। আমি একটু তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নিলাম। বাবা, এই ছেলে আমাদের সাথে কই যাবে? একে কলেজে ভর্তি করাবো। আর হ্যাঁ, আমার বয়স হয়েছে, তোমাকে প্রোটেক্ট রাখা আমার কাছে অনেক কষ্ট হয়ে যায়। কিছুদিন পর থেকে শামীম তোমাকে স্কুলে দিয়ে আসবে এবং নিয়ে আসবে, এবং তোমার প্রয়োজনীয় কাজে তোমার পাশে পাবে। আমি কিছু মনে করলাম না, বললাম হ্যাঁ, আমি আপনার বডিগার্ড এবং রাঁধুনি। আমার কথাতে আঙ্কেল শুধু বাঁকা চোখে আমার দিকে তাকালো। আমি পেছনের সিটে যেই বসতে যাব, কারিমা আঙ্গুল বাঁকিয়ে দেখিয়ে দিল ড্রাইভিং সিটের পাশে বসতে। গাড়ির ড্রাইভার গাড়ি করে কারিমাকে তার স্কুলের সামনে নামিয়ে তারপর আঙ্কেল আমাকে একটা কলেজে নিয়ে আসলো। কলেজের সামনে যেতেই বুঝলাম এখানে সব বড়লোক ফ্যামিলির ছেলে মেয়েরা পড়ালেখা করে। তারপর ভর্তি হয়ে আঙ্কেলের সাথে তার অফিসের কোম্পানিতে চলে আসলাম। অনেক বড় অফিস। আঙ্কেল আমাকে অফিসটা ঘুরিয়ে দেখালো। অনেক লোক তাদের কেবিনে মনোযোগ দিয়ে কাজ করছে। তারপর আঙ্কেল একটা লোকের সাথে কিছুক্ষণ কথা বলে আমাকে ড্রাইভারের সাথে আমাকে পাঠিয়ে দিল ড্রাইভ শেখার জন্য। ড্রাইভার অল্প সময়ের মাঝে অনেক সুন্দরভাবে বুঝিয়ে সব কিছু শিখালো। এভাবে 5 দিন আমি পুরো ড্রাইভ করা শিখে ফেলি। আঙ্কেল ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিল, কারণ আমাকে ড্রাইভ করা শিখিয়েছে বলে টাকা দিয়েছে। দুপুরে খাবার খেয়ে ঘুমাচ্ছিলাম, এমন সময় আঙ্কেল ডাক দিয়ে আমার হাতে একটা বক্স দিল। আঙ্কেল, কি এটা? খুলেই দেখো। আমি খুলে দেখলাম একটা মোবাইল, সাথে সিমও আছে। আমি খুশি হয়ে আঙ্কেলকে ধন্যবাদ জানালাম। এরপর সিম লাগিয়ে মোবাইলটা অন করলাম। মোবাইল কিছুক্ষণ সময় দিয়ে রাতের জন্য খাবার রান্না করতে গেলাম। রান্না শেষ করে একটা প্লেটে আমার জন্য খাবার আমার রুমে রেখে আসি। আমি রুমে বসেই খাবার খাই, আর টেবিলে আঙ্কেল আর কারিমা খাবার খায়। অফিস থেকে আঙ্কেল নিয়ে কলেজের পাশ দিয়ে আসার সময় আমার ক্লাসমেট শিমু হাত ইশারা করে গাড়ি থামায়। শামিম, প্লিজ আমাকে একটু কষ্ট করে বাসায় পৌঁছে দিও। আরে ঠিক আছে, ওঠো আগে। তারপর শিমু আঙ্কেলের পাশে বসলো। শিমুকে নামিয়ে বাসায় যাচ্ছিলাম, এমন সময় আঙ্কেল বলল, প্রেম করো নাকি?
আমি হাসি দিয়ে, আঙ্কেল এসব কি বলেন? আঙ্কেল হাসি দিয়ে বলল, আমরা সব বুঝি। আঙ্কেল হাসিতে আমার কেমন জানি রাগ হলো। দূর মিয়া, আপনার মেয়ের মতো সুন্দর মেয়ে দেখলে প্রেম করার ইচ্ছাটাই চলে যায়। তাহলেই আমার মেয়ের সাথে করো। আমি হাসি দিয়ে গম্ভীরভাবে বললাম, মজালন, আপনার ফ্যামিলির স্ট্যাটাস আর আমার ফ্যামিলির সাথে কোন দিক দিয়ে চাই বলেন তো? আঙ্কেল বলল, তোমার সঠিক ভালোবাসায় আমার মেয়েও যদি তোমাকে ভালোবাসতে শুরু করে, তোমাকে চাই, তাহলে এই রবিন চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। আর আমি সম্পর্কের মাঝে কোনো স্ট্যাটাস করি না। আমি আর কিছু বললাম না। ড্রাইভ করে বাসায় চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরে রান্না করলাম। রান্না শেষ করে খাবার খেলাম। খাবার খাওয়ার পর শরীরটা কেমন জানি খারাপ লাগছিল, তাই শুয়ে পড়লাম। বিকালের দিকে শোয়া থেকে উঠতেই পারছিলাম না। শরীরে অনেক জ্বর এসেছে। রাতের জন্য খাবার রান্না করতে পারলাম না। রাতে আঙ্কেল আর কারিমা আমার রুমে আসলো। এই প্রথম কারিমা আমার রুমে আসলো। আমি সবসময় কারিমার থেকে দূরে থাকি। আমার এমন অবস্থা দেখে কারিমা নিজে বালতি দিয়ে পানি এনে আমার মাথায় পানি ঢালতে থাকে। আমি শুধু তার মায়াবী চোখ দুটো মাঝে অপলকভাবে তাকিয়ে আছি। সত্যি মেয়েটি অসাধারণ। এই চোখ দুটোর মাঝেই পৃথিবীর সকল কষ্ট, সকল অভিমান ভুলে থাকা সম্ভব। ভালোবেসে ফেলছি এই মেয়েটাকে। আঙ্কেল ডাক্তারের কাছে ফোন দিল। ডাক্তার রাতে বাসায় এসে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। প্রায় 7 দিন জ্বরে ভুগে সুস্থ হলাম। তবে এই 7 দিন কারিমা আমার খুব খেয়াল রেখেছে। আমি ভেবেছিলাম কারিমা হয়তো আমাকে আর ঘৃণা করে না, কিন্তু আমার চিন্তাভাবনা একদম ভুল ছিল। কারিমা সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতেছিল দেখে আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। কারিমার সাথে সাথে আমার গালে ঠাস ঠাস 2টা থাপ্পড় দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। ওই ফকিরের বাচ্চা, কয়েকদিন ভালো ব্যবহার করাতে মাথায় উঠে গেছিস? তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আপনি তো পড়ে যেতেছিলেন, তাই তো ধরলাম। কারিমা রাগের দৃষ্টিতে তাকিয়ে, আমি পড়লে পড়ে যেতাম, এতে তোর সমস্যা কি? তুই আমাকে টাচ করলি কেন? মনে রাখবি, আমি অসুস্থ একটা কুকুর দেখলেও সেবা করতে দ্বিধাবোধ করি না। আর তুই তো মানুষই। আমার থেকে সব সময় দূরে থাকবি। তোর চেহারাটা দেখলেও আমার ঘৃণা হয়। বলেই বাইরে চলে গেল। শালার কি অন্যায় করলাম এই মেয়ের সাথে? শুধু শুধু আমাকে ভিলেনের মতো দেখছে কেন? যাই হোক, ভালোবাসি অনেক তাকে। শত অপমান আমার কাছে তুচ্ছ। একটা কথা খুব খারাপ লাগলো, আমার চেহারা দেখলেও নাকি তার ঘৃণা হয়। কথাটা ভাবতে ভাবতে আয়নার সামনে এসে দাঁড়ালাম। নিজের মুখটাকে এদিক ওদিক করে দেখছিলাম। কই, আমার চেহারা তো দেখতে এতটা খারাপ না, ভালোই তো লাগে। গ্রামে অনেক মেয়েই তো আমার সাথে প্রেম করতে চাইতো, বরং আমি পাত্তা দিতাম না। মনে হয় নিজের চেহারা নিজে দেখছি বলে ভালো লাগছে, তাই আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, সত্যি করে বলবেন, আমার চেহারা দেখলে কি আপনার ঘৃণা হয়? আঙ্কেল বাঁকা হেসে, কেন হঠাৎ করে এই প্রশ্ন কেন? আমি বিরক্ত হয়ে বললাম, আপনাকে যেটা বলছি সেটার উত্তর দেন। আঙ্কেল বলল, তুমি অনেক সুন্দর, আহার দেখতে মায়াবী। আমার কাছে আঙ্কেল কথাগুলো কেন জানি অনেক ভালো লাগলো। অজান্তেই তাকে জড়িয়ে ধরে বললাম, সত্যি বলছেন তো? আঙ্কেল আমাকে ছাড়িয়ে, তোমার হঠাৎ করে কি হয়েছে তোমার? আমি কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। এরপর থেকে শুরু হয় ম্যাডামের প্রতি আমার যত্নের উদারতা। ম্যাডাম কোন খাবার পছন্দ করে, কিভাবে থাকতে পছন্দ করে, সব কিছু যেন আমার লাইফের একটা অংশ হয়ে দাঁড়ায়। বিকেলে ছাদে দাঁড়িয়ে মোবাইল চাপছিলাম, এমন সময় কারিমা এসে বলল কোথায় নাকি যাবে, তাড়াতাড়ি গাড়ি বের করতে। আমি গাড়ি বের করে কারিমার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখলাম শার্ট প্যান্ট পরে আসতেছে। আমার খারাপ লাগলো দেখে অনেক। শরীর অংশগুলো খারাপভাবে দেখা যাচ্ছিল, কিছু বললেই থাপ্পড় দিবে। আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। ম্যাডাম গাড়িতে বসে বলল একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে। তার কথা অনুযায়ী রেস্টুরেন্টে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে ম্যাডামের পিছু পিছু রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে বুঝলাম কারো জন্মদিন পালন করা হচ্ছে। তবে ম্যাডাম মতো আরও অনেক মেয়ে শার্ট প্যান্ট পরে আছে, তার মধ্যে কয়েকটি মেয়ে শুধু গেঞ্জি পরে আছে। খুব খারাপভাবে দেখাচ্ছিল তাদের। আমি চোখ নিচের দিকে নামিয়ে রাখলাম। অল্প কয়েকজন ছেলে আছে, ছেলেগুলো দেখে মোটামুটি ভদ্র মনে হচ্ছে। কয়েকটি মেয়ে কারিমার কাছে এসে, কি রে, তোর সাথে কি বয়ফ্রেন্ড নাকি? ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে, আমার বয়ফ্রেন্ড? এটা আমার বডিগার্ড এবং রাধুনি। বুঝলাম ম্যাডাম আমার অপমান করছে। 3-4টা মেয়ে আমাকে ঘিরে দাঁড়ালো। ভাইয়া, আমাদের রান্না করে খাওয়াবেন? আমি মুচকি হাসি দিয়ে, কেন নয়, অবশ্যই খাওয়াবো। আপনারা বাসায় আইসেন,
আমি খেয়াল করে দেখলাম ম্যাডাম রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ম্যাডাম হাতের ইশারা করে কাছে আসতে বলল। ওই ফকিরের বাচ্চা, তুই আমার বাসাটা খাবার হোটেল বানাতে চাস নাকি? ম্যাডাম আমাকে গালাগালি করেন ঠিক আছে, মাঝখানে আমার বাপেরে টানেন কেন? বলতেই ঠাস। পুরা রেস্টুরেন্টে সবাই চুপ হয়ে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ম্যাডাম বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে যা। গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের জন্য রান্না করলাম। রান্না শেষ করে কিছুক্ষণ মোবাইল চাপলাম। মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসে দেখি ম্যাডাম এখনও আসেনি। তারপর আঙ্কেলকে বললাম কারিমাকে ফোন দিতে। আঙ্কেল কারিমাকে ফোন দিয়ে জানতে পারলো বাসায় আসতে নাকি দেরি হবে। আঙ্কেল খাবার খেয়ে আমাকে বলল খেয়ে শুয়ে পড়তে। আমি ম্যাডামের অপেক্ষায় বসে থাকলাম। রাত অনেক হলো, মেয়েটা এখনো আসছে না কেন? দেখি গিয়ে ছেলেটা কি করে। আঙ্কেল চুপি চুপি আমাকে খেয়াল করলো আমি কারিমার অপেক্ষায় বসে থেকে অনেক টেনশন করতেছি। এমন সময় কারিমা আসলো। আঙ্কেল তৎক্ষণাৎ খেয়াল করলো আমার টেনশনযুক্ত কালো চেহারাটা হঠাৎ ওই হাসিতে পরিপূর্ণ। আঙ্কেল আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। ম্যাডাম খাবার টেবিলে বসতে বসতে বলল, কিরে এখনো ঘুমাসনি? আমি মুচকি হাসি দিয়ে বললাম, একটা মেয়ে মানুষ এত রাত করে বাসায় ফিরলে তার জন্য বাসার মানুষ টেনশন করতে পারে, আপনি কি জানেন না? তোকে কে বলেছে টেনশন করতে? তুই কি হোস আমার? আমার জন্য আমার বাবা আছে, তুই কিছু না। আমি মনে মনে বললাম, আমি আপনার সব কিছু, কারণ আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। ম্যাডাম অল্প খাবার খেয়ে রুমে চলে গেল। ম্যাডাম বাইরে রেস্টুরেন্টে খায় না, আমি না থাকলে হয়তো না খেয়ে গিয়ে শুয়ে পড়তো। আমি খাবারগুলো ফ্রিজে রেখে পড়ার টেবিলে বসে অনেকক্ষণ পড়লাম। এরপর ম্যাডামকে দেখার জন্য ম্যাডামের রুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম মোজাসহ জুতো নিয়ে ঘুমাচ্ছে। পুরাই পাগলি, এভাবে জুতা নিয়ে ঘুমালে অসুস্থ হওয়ার সম্ভাবনা, পাশাপাশি অস্বস্তি বোধ লাগে। ঘুমের ঘোরে হয়তো কিছু বুঝতে পারছে না। আমি ধীর পায়ে হেঁটে পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। তারপর আলতোভাবে জুতো এবং মোজা খুললাম। ঘেমে গেছে পায়ের পাতাগুলো। আমি একটা পাতলা কাপড় ভিজিয়ে পায়ের পাতা দুইটা আলতোভাবে মুছে দিলাম। হালকা ঠান্ডা লাগবে, প্লাস আরামসে ঘুমাতে পারবে। তারপর বালিশে মাথাটা যথাযথভাবে রেখে দিলাম। ঘুমন্ত মায়াবী চেহারা যেন মেয়েটার সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু দেখতেই মন চায় তাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাকিয়ে রইলাম তার অনন্ত মায়াবী চেহারার দিকে। এরপর লাইট অফ করে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। কারিমা সকালে উঠে খাট থেকে নামতে গিয়ে তার মনে হলো সে জুতা নিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন তার পায়ে জুতো নেই। তবে সে ব্যাপারটা এত গুরুত্ব দিল না। নানা খুঁটিনাটি ব্যাপারের মধ্য দিয়ে এভাবেই 2টা বছর চলে গেল। এই 2 বছরে কারিমার হাত থেকে কয়েকশো থাপ্পড় খেয়েছি। আমি যথেষ্ট চেষ্টা করি তার সাথে ভালো থাকার জন্য, আমাকে পছন্দ করার জন্য, বাট হয়ে ওঠে না। মনে হয় ওর মন পাথর দিয়ে তৈরি, যেখানে নাই কোনো অনুভূতি, নাই কোনো ভালোবাসা। রাতে বসে মোবাইল চাপছিলাম, এমন সময় আঙ্কেল গম্ভীর একটা ভাব নিয়ে আমার রুমে আসলো। আঙ্কেল আমার কাছে বসলো। শামীম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলেন কি কথা? হঠাৎ আঙ্কেল আমার হাত দুটো ধরে বলল, আমি না থাকলে তুমি আমাকে কথা দাও, আমার মেয়ের দেখাশোনা করবে, আমার মেয়েটার পাশে থাকবে। আমি বললাম ঠিক আছে, এর জন্য এত রিকোয়েস্ট করতে হবে না। আঙ্কেল বলল, কথাটা যেন মনে থাকে। আমার মেয়েটা বড্ড বোকা, হিতাহিত জ্ঞান বুদ্ধি কম। সেই তোমার সাথে যাই করুক, প্লিজ তার কথাতে কিছু মনে করো না। হঠাৎ করে আঙ্কেল এসব কথা বলছেন কেন? আমি তো 2 বছর কারিমার সকল অপমান সহ্য করেও তার কথাতেই এই বাসায় পড়ে আছি। তা তো তিনি নিজ চোখেই দেখতে পেলেন। তারপর আঙ্কেল ধীর পায়ে হেঁটে চলে গেলেন। লোকটাকে ইদানিং খুবই অদ্ভুত লাগে, কেমন জানি হয়ে গেছে। সকালে কারো চিৎকার শুনে ঘুম ভাঙলো। দৌড়ে রুম থেকে বের হলাম। আঙ্কেল রুম থেকে আওয়াজটা আসছে। দৌড়ে রুমে গিয়ে দেখি কারিমা হাউমাউ করে কাঁদতেছে তার বাবার কাছে। আমি আঙ্কেলকে দেখে বুঝলাম লোকটা আর নাই। কেমন জানি ভিতরটা ভারী হয়ে যাচ্ছে। আমি নিজের কান্না থামাতে পারলাম না, হাউমাউ করে কাঁদতে থাকি। হঠাৎ করে কারিমা আমার কলার ধরে, তুই আমার বাবাকে মেরে ফেলেছিস। আমি ধাক্কা দিয়ে বললাম, কি আবোল তাবোল বলছেন? আমি কেন আপনার বাবাকে মারতে যাব? আমি আপনার বাবাকে অনেক ভালোবাসি। কারিমা ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, তুই বাসা থেকে এখনই বের হয়ে যা। তুই সম্পত্তির লোভে আমার বাবাকে মেরে ফেলেছিস। মিথ্যা অপবাদটা যেন আমার ভিতরটা মেরে দিচ্ছিল। তাই ভাবলাম এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। যেখানে মানুষের প্রতি মানুষের বিশ্বাস নাই সেখানে থাকা যাবে না। হঠাৎ করে বসা থেকে উঠে আমি বাইরের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দিলাম। বাড়ির গেট দিয়ে যেই বাইরে যাব,
হঠাৎ করে মনে পড়ে গেল আঙ্কেলের রাতের বলা কথাগুলো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। ভুলেই গিয়েছিলাম আঙ্কেলের কথাগুলো, মনে হয় এটাই তার শেষ ইচ্ছা ছিল, তাই আবার ফিরে আসলাম। অনেক কান্নাকাটির মাঝে দিয়েই দুপুর হয়ে গেল। আমি আঙ্কেলের জন্য কুরআন পড়লাম এবং মাদ্রাসার ছাত্র দিয়ে কুরআন খতম দিলাম। জানতে পারলাম আজকে জানাজা দিবে না, কারণ তার ছেলে এবং বন্ধু রাজীব চৌধুরী আমেরিকা থেকে আসবে। আঙ্কেল, ছেলে এবং বন্ধু জানাজায় উপস্থিত থেকে আঙ্কেলকে কবর দেওয়া হলো। এরপর থেকে শুরু জীবনে আরেক নতুন অধ্যায়। আঙ্কেল মৃত্যু কিছুদিন পর বিকালে শুয়েছিলাম। এমন সময় আঙ্কেলের ছেলে রাসেল আমার রুমে আসে। সে আগে থেকে আমার সম্পর্কে সব কিছু জানতো আঙ্কেলের কাছ থেকে। শামীম, তোমার সাথে কিছু কথা ছিল। বলেন। আমি এখানে বেশি দিন থাকতে পারবো, সো আমি চাই তুমি আর কারিমা কোম্পানি দেখাশোনা করো। আমি জানি তোমাদের কোম্পানির কাজ সম্পর্কে কিছু জানো না। আমি এখানে যে কয়েকটি দিন আছি সব বুঝিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে। তো কাল রেডি থেকো অফিসে যাওয়ার জন্য। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। আজকে রাতের খাবার রান্না করে সব কিছু সুন্দরভাবে পরিবেশন করলাম। রাসেল খাবার খেয়ে অনেক প্রশংসা করলো, আর কারিমা এক মনে খেয়েই যাচ্ছে। রাসেল খেতে খেতে বলল, বাবা শুধু ফোনে তোমার কথা বলতো। আমি বললাম, কি বলতো আপনাকে? বাবা শুধু ফোনে তোমার কথা বলতো। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার সমবয়সী, সো বন্ধু, তাই আপনি বলা যাবে না, ওকে? বাবা তোমার রান্নার প্রশংসা করতো, এখন নিজে খেয়ে বুঝলাম কেন করতো। আমি আগে খাবার নিজের রুমে নিয়ে গিয়ে বসে খেতাম। এখন ডাইনিং টেবিলের সামনে ফ্লোরে বসে খাবার খাই, কারণ এতে আমি কারিমা দেখতে পাই, প্লাস খাওয়ার সময় এটা ওটা দিতে সাহায্য করতে পারি। আমাকে নিচে বসে খাবার খেতে দেখে রাসেল অনেকবারই বলেছে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। আমি বলেছি আমি চেয়ারে বসে খাবার খেতে পারি না। রাসেল আমাকে এভাবে খেতে দেখে সে নিজেও খাবার নিয়ে আমার সামনে বসে পড়ে আর খেতে থাকে, প্লাস এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। আর কারিমা মন খারাপ করে একা একা খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে রুমে চলে গেল। আমি বাড়তি খাবারগুলো ফ্রিজে রেখে রুমে গিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি। আজানের শব্দে ঘুম ভাঙে। নামাজ আদায় করে সকালের জন্য চা তৈরি করি। প্রথমে চা রাসেলকে দিতে রুমে যাই, গিয়ে দেখি ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করছে। আমি সামনে গিয়ে, এই নাও তোমার চা। রাসেল একটা মুচকি হাসি দিয়ে চাটা হাতে নিল। থ্যাঙ্কস। রাসেলের রুম থেকে বেরিয়ে কারিমাকে চা দেওয়ার জন্য রুমে যাই। গিয়ে দেখি পাগলিটা এখনো গাধার মতো ঘুমোচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার মায়াবী চেহারাটা দেখে রুম থেকে বেরিয়ে গেলাম। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। 9টা বাজতেই রাসেল অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হতে বলল। আমি রেডি হয়ে গিয়ে গাড়ি বের করলাম। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেই কারিমাকে বের হতে দেখলাম। আজকে মনে হয় অনেক সাজুগুজু করেছে, সাথে শাড়িও পরেছে, পুরা পরীর মতো লাগছে। আমি হা করে তাকিয়ে রয়েছি। কারিমা কাছে আসতেই চোখ ঘুরিয়ে নিলাম। কারিমা গাড়িতে বসে পড়ল, তার একটু পরে রাসেলও গাড়িতে বসে পড়ল। আমি ড্রাইভিং সিটে একা, আর তারা দুই ভাই বোন একসাথে। আমি গাড়ি চালিয়ে অফিসে চলে আসলাম। এরপর তিনজনে মিলে একসাথে অফিসে প্রবেশ করলাম। দেখলাম সবাই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিচ্ছে। এরপর সবাই ম্যানেজার সাহেব ডাকে একসাথে হলো। এমন সময় রাসেল সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, সবাই জানেন আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। যদি কোনো কারণে আমার বাবা কারো মনে কষ্ট দিয়ে থাকে, দয়া করে তাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, এখন থেকে কোম্পানির বস হবে আমার ছোট বোন কারিমা। তাকে সবাই কোম্পানির কাজে সাহায্য করবেন। আমি ভাবলাম আমাকেও উদ্দেশ্য করে হয়তো কিছু বলবে, কিন্তু কিছু বলল না। এরপর আমি, কারিমা, রাসেল পিছু পিছু একটা কেবিনে ঢুকি, যেখানে আঙ্কেল বসে কাজ করত। রাসেল তার ছোট্ট বোনকে অনেক কিছু বোঝাচ্ছে, সাথে ম্যানেজারও। আর আমি আবুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি একটা চেয়ারে বসেই পড়লাম। আরও অনেকক্ষণ বসে থাকলাম। এক কথায় এবার আমার বিরক্ত লাগছে। আমি চেয়ার থেকে উঠে রাসেলের কাছে গেলাম, হাত ধরে বললাম, দুপুরে খাবার খেতে হবে,
তাই রান্না করার জন্য আমি বাড়িতে যাইতে হবে। আমি চলে যাই। এরপর আমি বাইরে চলে আসলাম। শালার শুধু শুধু এতটা সময় বসায় রাখছে। গাড়িতে উঠতে যাব, এমন সময় রাসেল আমার কাছে এসে, ভাই আমার কিছু দোষ নাই, তুমি তো জানোই আমার বোন কীরকম। আমি বলছি তোমাকে ম্যানেজার পদে নিয়োগ দিতে, কিন্তু সে কর্মচারী হিসাবে নিয়োগ দিতে, তাই তখন তোমাকে কিছু বলতে পারিনি। আমি বললাম ঠিক আছে, আমি কর্মচারী হিসেবে থাকতেই খুশি হব, ম্যানেজার হওয়া লাগবো না। আমিও বাসায় যাব, চলো একসাথে যাই। এরপর দুজনে বাড়িতে চলে আসি। আমি বাড়িতে এসে দুপুরে রান্না করলাম। রাসেল আমি একসাথে খাবার খেলাম। খাবার খেয়ে শুয়েছিলাম, এমন সময় মোবাইলে কারিমা কল আসলো। আমি সালাম দিতেই রাগী কণ্ঠে, তুই কাকে বলে অফিস থেকে চলে গেছিস? তুই এখন থেকে অফিসে কর্মচারী, তোকে অফিস থাকা চাই, তাড়াতাড়ি অফিসে চলে আয়। আমি ভালো করেই জানি দুপুরে খাবার পেটে না পড়াতে এমন রেগে আছে। আমি খাবার গরম থাকার পাত্রের মধ্যে রেখে সুন্দরভাবে গুছিয়ে রাসেলকে ভরে গাড়ি চালিয়ে অফিসে চলে আসলাম। এসে বসের অর্থাৎ কারিমার কেবিনে গেলাম। দেখলাম কারিমা মাথা নিচু করে টেবিলে বসে আছে। আমি কাছে দাঁড়াতেই ঠাস, তোর কি কমন সেন্স বলতে কিছুই নাই? তুই জানোস আমার বাইরের খাবার খাই না, তাহলে খাবার ছাড়া অফিসে আসছিস কেন? আমি খাবারের পাত্রটা টেবিলে রাখলাম। খাবার এনে লুকিয়ে রাখছিস কেন? আপনি বের করার সময়টা কখন দিলেন? ম্যানেজারকে বল তোর কেবিনটা দেখিয়ে দিতে। আমি ম্যানেজারের কাছে গেলাম। লোকটার সাথে এর আগেও থেকে পরিচিতি ছিল, অনেকবারই আঙ্কেলের সাথে বাসায় খাবার খেয়েছে। আমি তার কাছে গিয়ে স্যার ম্যাডাম বলছে আমার কেবিনটা দেখিয়ে দিতে। চলো তোমাকে কারো আন্ডারে কাজ বোঝানোর দায়িত্ব দিয়ে দিই। এরপর আমাকে একটা কেবিনে নিয়ে গেল, যেটা ম্যাডাম কেবিন থেকে অনেকটা দূরে। আমার সাথে দুইটা মেয়ে আর একটা ছেলে কর্মচারী পাশাপাশি আছে। তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। ছেলেটার নাম আকাশ আর মেয়ে দুইটার নাম মিনহা আর সাবিহা। তাদের মধ্যে ট্যালেন্টফুল কর্মচারী হলো সাবিহা, তাই সাবিহাকেই আমাকে কাজ বোঝানোর দায়িত্ব দিল। আমি ল্যাপটপে অফিসে একটু একটু কাজ করতে পারি, আঙ্কেলের সাথে থেকে শিখেছিলাম। সাবিহা পাশে বসে কাজ দেখছিলাম, কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, কিভাবে ফাইলের কাজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই 5-6 মিনিটের মধ্যে বুঝলাম সাবিহা, মিনহা আর আকাশ তারা খুব ক্লোজ। আমাকে কাজ বোঝানোর সময় একজন আরেকজনের সাথে মজা করছে খুব। দুষ্টুমিগুলো এই রকম ছিল। আকাশ দেখ, সাবিয়া কাজ দেখানোর বদলে কিভাবে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আর শালি লুচ্চি, সুন্দর ছেলে দেখলেই হা করে তাকিয়ে থাকে। আমিও তো প্রথম দিকে কত সুন্দর ছিলাম, এই লুচ্চি মেয়েটা আমার সুন্দর সব চোখ দিয়ে গিলে খেয়ে নিয়েছে, এখন আবার আরেকটা নতুন পাইছে। সাবিহা কলম দিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারল। আকাশ নিচু হয়ে গেল। একজন আরেকজনের সাথে কঠিনভাবে কথায় ফাইট করছে আর আমি হাসছি। হঠাৎ এমন সময় কারিমা এসে, এখানে কিসের কথা হচ্ছে এত? সবাই চুপ হয়ে গেল। কারিমা দেখলো আমি একটা মেয়ের সাথে বসে আছি আর মেয়েটা আমাকে অনেক কিছু দেখাচ্ছে। আমি একবার তাকিয়ে আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ বসে কাজ দেখতেই পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমাকে ডাকে। আমি উঠে ম্যাডামের কেবিনে আসলাম। আমি কাছে গিয়ে, ম্যাডাম কেন ডেকেছেন? এখানে বসে থাক। আমি বসে রইলাম। প্রায় 5 মিনিট মতো বসে থাকলাম। দেখলাম ম্যাডাম কিছু বলছে না। ম্যাডাম এখানে শুধু শুধু বসিয়ে রাখছেন কেন? আমি চলে যাই। এরপর ম্যাডাম ল্যাপটপ অফ করে আমার দিকে তাকালো। 10 সেকেন্ডের মতো তাকিয়ে থেকে বলল, যা গিয়ে কাজ কর। আমি তো পুরা আবুল হয়ে গেলাম। পাগল হয়ে গেছে নাকি? যেই কেবিন থেকে বের হয়ে যাব আবার ডাক দিল। কাছে যেতেই ঠাস। তুই নিশ্চিত মনে মনে আমাকে পাগল বলছিস? আমি এবার থ হয়ে গেলাম। আই এম তো অবাক। এবার গালে হাত ডলতে ডলতে বাইরে এসে ম্যাডামকে ইচ্ছে মতো গালাগালি করলাম। এভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেল। রাসেলেরও আমেরিকা যাওয়ার সময় হয়ে গেল। রাসেল আজকের রাতের ফ্লাইটেই বিদায় নিয়ে চলে গেল। রাসেলকে বিদায় দিয়ে কারিমার সাথে বাসায় ফিরছিলাম। এমন সময় কারিমা ফুচকা খেতে চাইল। আমি একটা ফুচকাওয়ালাকে দেখে গাড়ি পার্কিং করে ম্যাডামকে নিয়ে ফুচকা খেতে ফুচকাওয়ালার কাছে যাচ্ছি। এমন সময় কয়েকজন বখাটে ছেলে হাঁটার পাশ জুড়ে দিল।
যাকে বলে ইফটিজিং। ম্যাডাম শার্ট প্যান্ট পরেছিল। আমি ম্যাডামকে বললাম, ভালো কাপড় চোপড় পরলে এমন ইফটিজিং শিকার হতে হতো না। ম্যাডাম ঠাস করে থাপ্পড় দিল। রাস্তার আশেপাশে সবাই তাকিয়ে রইল। এমন সময় বখাটে ছেলেগুলো, এই যে হটি, তোমাকে মনে হয় ওই ছেলে ডিস্টার্ব করছে, আমাদের সাথে যাবে নাকি? চলো চিল করি। একজন হাত ধরে টান দিল ম্যাডামের। আমি সাথে সাথে সবাইরে উড়াধুরা ঘুষি মারতে থাকি। গ্রামের মানুষ ছোট্ট থেকেই ক্ষেত খামারে কাজ করে, অভ্যাসে জিম করে কৃত্রিম শরীর নয়, একদম ন্যাচারাল শরীর। গ্রামের ছেলেপুলের সাথে মারামারি ঝগড়া ইত্যাদি করেই বড় হয়েছি। আমার উপরে কয়েকটি ছেলে ঘুষি মারে। ঘুষিতে আমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এবার যেন আমার রাগ আকাশচুম্বী হয়ে উঠেছে। একজন খুব জোরে ঘুষি মারলাম, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। বাকিগুলো আমার লাল চক্ষু আর খ্যাপ দেখে ভয় চলে গেল। এমন সময় ম্যাডাম আমার রক্তমাখা ঠোঁটে হাত দিয়ে স্পর্শ করতেই আমি তার গলায় এক হাত দিয়ে চেপে ধরলাম আর চিগলিয়ে বললাম, রাস্তার ক্ষুধার্ত কুত্তা দেখেছিস কখনো? খাবার দেখলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে খাওয়ার জন্য, তেমনি তোদের মতো অসভ্য কিছু মেয়ে বেহায়াপনার শরীর দেখে ভোগ করার জন্য লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষ নামের কিছু রাস্তার কুত্তা। বলেই গাড়ির দিকে চলে গেলাম। আমার এই রকম আচরণে লক্ষ্য করেছিল বিশিষ্ট ব্যবসায়ী ইমন চৌধুরী, একমাত্র মেয়ে ইভা চৌধুরী। ওই দিন ফুচকাওয়ালার দোকানে কাছে এসে সেও শার্ট প্যান্ট পরে উপস্থিত ছিল। কে এই ছেলে? ট্রাক, অ্যাটিটিউড, কোনো কিছুই কম নাই। আমার চাই এই ছেলেকে। আমি গাড়িতে এসে বসে পড়লাম। এমন সময় কারিমা গাড়ির কাছে এসে বাচ্চা কণ্ঠে, আমি ফুচকা খাবো। এত রাগের মাঝেও নিমিষেই রাগটা উদাও হয়ে গেল। বুঝলাম না কাঁদবো না হাসবো। আমি টিস্যু দিয়ে ঠোঁট থেকে রক্ত মুছতে মুছতে বাইরে বেরিয়ে, এখানে খেতে হবে না, আমি বাসায় বানিয়ে খাওয়াবো, চলেন এবার। হঠাৎ আমার খুব কাছে এসে, খুব লেগেছে তাই না? আরাম লাগছে খুব। কারিমা রাগে দৃষ্টিতে তাকিয়ে ধূপ করে গাড়িতে গিয়ে বসে পড়ল। আমি গাড়ি চালিয়ে বাসায় এসে পড়লাম। বাসায় এসে আয়নায় দেখলাম ঠোঁট অনেকটা ফুলে গেছে। হালকা ট্রিটমেন্ট করে রাতে রান্না করতে গেলাম। আমি রান্না করে ফুচকা বানানোর কাজে লেগে গেলাম। ফুচকা বানিয়ে ম্যাডাম রুমে গেলাম, গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। তাই ফুচকাগুলো রেখে দিলাম, সকালে খেতে দিব। আমার ক্ষুধা ছিল অনেক, তাই ভাত খেয়ে ম্যাডামকে আবার দেখতে গেলাম। গিয়ে দেখি আবার জুতো পরে ঘুমিয়ে আছে আর ছটফট করছে। শালার কেমন ঘুমের গাধি, বিরক্ত লাগলে লাগুক, তারপরও ঘুমাবে। আমি পায়ের সামনে হাঁটু কেড়ে বসে জুতো মোজা খুলে পায়ের পাতা দুইটা ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। এমন সময় ম্যাডাম গুম গুম কণ্ঠ, কি করছিস? কিছু না, ভিজা কাপড় দিয়ে পাগুলো মুছে দিচ্ছে আরাম পাওয়ার জন্য। ম্যাডাম ঘুম ঘুম কণ্ঠে ধন্যবাদ জানালো। আমি লাইট অফ করে ম্যাডাম রুম থেকে বেরিয়ে গেলাম। অনেক দিন যাবৎ বাবাকে কল দেই না। বাবার সাথে অনেকক্ষণ ফোনে কথা বললাম। তার নাকি আমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাই গ্রামে যাইতে বলছে। আমি বললাম রোজা ঈদে যাব। যদিও বছরে গ্রামে 2 বার যাওয়া হয়, কুরবানি আর রোজার ঈদে। বাবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে কারো ধাক্কাতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি ম্যাডাম 2 হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছে। আমি ঘুম ঘুম কণ্ঠে বললাম, এত রাতে আপনার কি চাই? কি করছিস? আমার ফুচকা কই? আমি তার দিকে তাকিয়ে দেখলাম পুরো বাচ্চাদের মতো রাগ দেখাচ্ছে। আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে ফুচকা স্বপ্ন দেখছেন নাকি? ম্যাডাম পেটে হাত দিয়ে। আমি সাথে সাথে উঠে ফুচকাগুলো তার সামনে আনলাম। ফুচকা আমার হাত থেকে নিয়েই ফ্লোরে বসে খেতে থাকে। এই যে আস্তে আস্তে খান, দম আটকাবেন কিন্তু। 2 মিনিটেই কোনো কথা নেই, সবগুলো খেয়ে শেষ করে ফেললো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, মানুষ না রাক্ষস? এই যে আমার ক্ষুধা কমেনি, আমার আরো খাবার চাই। আমি বললাম, সব খাবার তো সব ফ্রিজে ঠান্ডা হয়ে আছে, গরম করতে হবে। আপনি অপেক্ষা করতে পারবেন তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আমি রান্নাঘরে ভাত
আর তরকারি গরম করতে চুলাই দেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই ম্যাডাম রান্নাঘরে আসলো। এসেই তোর রান্নাঘর তো অনেক সুন্দর। ম্যাডাম সবজি কাটার ছুরি নিয়ে দুষ্টুমি করছিল। হঠাৎ বলে চিৎকার করে ওঠে। আমি সাথে সাথে ঘুরে দেখি একটু হাত কেটে ফেলেছে। রুম দৌড়ে গিয়ে ওষুধ এনে কাটা জায়গায় লাগিয়ে দিলাম। কোনো কথা না বলে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের করে দিয়ে ডাইনিং টেবিলে বসে থাকতে বললাম। শুধু শুধু এখানে এসে হাতটা কাটালো। আমি খাবার নিয়ে ডাইনিং টেবিলে রাখলাম। এরপর রান্না করে সব কিছু পরিষ্কার করে এসে দেখি গালে হাত দিয়ে খাবারের দিকে তাকিয়ে আছে। কি খান না কেন? ইশারা করে দেখালো। হাত কাটা খেতে পারবে না। হাত কাটার সাথে যেন মুখের কথাও চলে গেছে। কি বাচ্চা মেয়েদের মতো বোবা অভিনয় করে। আমি বললাম, এখন কি আমি খাইয়ে দিব? সাথে সাথে মাথা ঝাঁকালো। আমি ভাত মেখে মুখে লোকমা তুলে দিলাম। প্রায় 1 প্লেট মতো খাওয়ালাম। ইশারা করে বুঝালো আরও খাবে। আমি বুঝলাম না কয়দিন ধরে না খেয়ে আছে এভাবে, তাই আবার খাবার মেখে লোকমা তুলে দিলাম। প্রায় খাবার শেষ। এমন সময় আমার আঙ্গুলে কামড় বসিয়ে দিল। আমি করে উঠলাম। এই যে মিস, আমার আঙুল নয়, খাবার খান। পানিটাও গ্লাস ধরে খাইয়ে দিতে হলো। তারপর খাবার খেয়ে রুমে চলে গেল। আমিও সব কিছু ঠিকভাবে রেখে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসলো না। কিছুক্ষণ পর ফজরের আজান দিল। উঠে গিয়ে নামাজ আদায় করে রুমে আসতেই দেখলাম ম্যাডাম আমার রুমে খাটের উপর পায়ের উপর পা রেখে আমার একটি উপন্যাস বই পড়ছে। আমি অবসর সময় গল্প পড়ি, বিশেষ করে ঘুম না আসলে শুয়ে শুয়ে উপন্যাস পড়ি। কি হলো, ঘুমাননি? না, বেশি খেয়ে ফেলছি, তাই ঘুম আসেনি। আমি পাঞ্জাবিটা খুলতেই খেয়াল করলাম ম্যাডাম বই থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধমক দিয়ে ওই চোখ বন্ধ করে রাখেন। ম্যাডাম হাসিতে উৎফুল্ল হয়ে উঠল। আমি এমনই একটা ছেলে মানুষ রুমে শুয়ে আছেন, তার উপর এমন অত্যাচার চলবে না। আমি তাড়াতাড়ি করে একটা গেঞ্জি পরলাম। তারপর চা বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম। চা বানিয়ে ম্যাডাম হাতে দিলাম। আমি নিজেও চা খেয়ে অফিসে ফাইলগুলো গোছালাম। ম্যাডামকে বললাম নিজের রুমে যাইতে। ম্যাডাম ভদ্রমের মতোই চলে গেল, সাথে বইটা নিয়ে গেল। আমি মোবাইল কিছুক্ষণ ফেসবুকে ঘুরলাম। এমন সময় একটা আইডি থেকে মেসেজ আসলো, নাম ইভা চৌধুরী। মনে মনে ভাবলাম এটা আবার কে, জানার জন্য রিপ্লাই দিলাম। হ্যালো, কে বলছেন? আপনার পরিচিত কেউ না, বাট পরিচয় হতে চাই। আমার সাথে পরিচয় হয়ে লাভ কি? লাভ ক্ষতি আমার ব্যাপার, আপনাকে চিন্তা করতে হবে না। মনে মনে ভাবলাম কথাবার্তা অনেক স্মার্ট। এমন সময় ম্যাডাম দরজার সামনে কোমরে হাত রেখে, কিরে তুই কার সাথে চ্যাটিং করছিস? সে কখন থেকে দাঁড়িয়ে আছে, আমার দিকে খেয়াল নাই। আমি বললাম জানি না, কে জানি হঠাৎ করে মেসেজ দিচ্ছে তাই রিপ্লাই দিচ্ছি। মেয়ে না ছেলে? মেয়ে বলতেই ম্যাডাম ঠাস করে হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। একটু দেখে হাসি মুখে মোবাইলটা হাতে দিল। আমার ইনবক্সে কেউ নাই, যাই হোক একটা পাইছিলাম। এখন ম্যাডাম সেটা নাই করে ফেলেছে। ম্যাডাম বলল তাড়াতাড়ি গাড়ি বের করতে, অফিসে যাবে। আমি রেডি হয়ে গাড়ি বের করে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকলাম। গাড়ি সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই কারিমা চলে আসলো। সে গাড়িতেই বসতেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলাম। আমি গাড়ি পার্ক করে নিজের কেবিনে গিয়ে বসলাম। অনেকক্ষণ বসে কাজ করলাম। এমন সময় দেখলাম বাইরে থেকে অফিসের ভিতরে প্রবেশ করে একটা স্মার্ট ছেলে। সবাই তাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। ম্যাডামের কেবিনের দিকে যাচ্ছে। ছেলেটা পোশাক দেখে মনে হচ্ছে অনেক বড় লোক হবে। সাথে 2 জন লোক হাঁটছে, মনে হয় বডিগার্ড। ছেলেটা ম্যাডামের কেবিনে ঢুকে গেল। আমিও উঠে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। দেখলাম ছেলেটা ম্যাডামের সাথে কি যেন নিয়ে কথা বলছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কেবিনে চলে আসলাম। ম্যানেজার আঙ্কেল সবাইকে উদ্দেশ্য করে বলল এক জায়গায় জড়ো হতে। সবাই তাই করলো। এমন সময় স্মার্ট ছেলেটা সবাইকে উদ্দেশ্য করে, সবাই খুশিতে চিগলিয়ে আমরা অনেক এক্সাইটেড। আমার লোক সংখ্যা প্রায় 500 উপরে হবে। আমরা সেখানে থাকবো 3 দিন, যাওয়া আসা নিয়ে মোট 4 দিন লাগবে। একজন বলল ছেলেটা অফিস থেকে বেরিয়ে গেল, কত সুন্দরভাবে কথা বলে। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। এমন সময় ম্যাডাম কাছে এসে, দেখেছিস ছেলেটা কত সুন্দর আর স্মার্ট? মন চায় কি চাই? বিয়ে করে ফেলি। ধুর, এটা কোনো সুন্দর ছেলে হলো? তার চেয়ে তো আমি অনেক সুন্দর। চুলে হাত দিয়ে, কি বললে তুই? অনেক সুন্দর?
তুই তো পুরো কাউয়ার মতো। তাহলে পিকনিক সময় আমার কাছেও আসবেন, ওই ছেলের সাথেই থাকেন ম্যাডাম ঠাস। তুই ভাবলি কি করে তোর মতো কর্মচারীর সাথে থেকে ঘুরবো আমি? আমি এখন গাড়ি বাসায় চালিয়ে যা, দুপুরে রান্না করে আমার জন্য রান্না খাবার করলাম, নিয়ে আয়। খাবার নিজের জন্য এবং ম্যাডামের জন্য প্যাক করে আবার অফিসে চলে আসলাম। এরপর ম্যাডাম কেবিনে ঢুকে খাবারটা বসের টেবিলে কেবিনে রাখতেই ঠাস। আসতে হলে অনুমতি নিতে হয়, পরের বার ভুল যেন না হয়। বেরিয়ে যাচ্ছিলাম এমন আবার ডাক দিল কাছে এসে আহ্লাদি কণ্ঠে, আমাকে খাইয়ে দাও, আমার হাত তো কেটে গেছে, খাবার হাতে খেলে জ্বলবে অনেক। আমি রাগী কণ্ঠে থাপ্পড় দেওয়ার সময় তো ব্যথা পাননি, এখন কেন এমন ঢক করছেন? আমি পারবো না খাওয়াতে, নিজেরটা নিজে খান বলেই নিজের কেবিনে চলে আসলাম। পেটে অনেক ক্ষুধা, তাই ক্যান্টিনে গেলাম খাবার খেতে। গিয়ে দেখি সাবিহা, মিনহা, আকাশ একসাথে বসে খাবার খাচ্ছে। আমি তাদের সাথে খাবার খাওয়া শুরু করে দিলাম। তাদের সাথে টুকটাক কথা বলে কেবিনে চলে আসলাম। বসে বসে অনেক কাজ করলাম। অফিস শেষে বাসায় যাওয়ার জন্য